আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে শব্দযন্ত্র পাঠশালা সাদর সম্ভাষণ। শব্দযন্ত্র পাঠশালা পক্ষ থেকে গ্রামাটিক্যাল ব্যাখ্যা সহ ট্যাগ করছেন জানুন যশোর বোর্ড 2025 ফর অল স্টুডেন্টস। তার মানে যারা স্টুডেন্ট আছেন এবং ট্যাগ করছেন শিখতেছেন বা আপনাদের পাঠ্যক্রমে ট্যাগ করছেন আসে তাদের জন্য এই ভিডিওটা অনন্য। এবং এখানে গ্রামাটিক্যাল আইটেম সুন্দরভাবে দেখানো হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না, একদম অনেক তথ্য দিয়ে আপনি এই গ্রামাটিক্যাল আইটেম এখানে শিখবেন। তার মানে আপনি এই পাঠে অনন্য জ্ঞান আহরণ করবেন শুধু এই ট্যাগ করছেন। তাহলে সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। তাহলে বন্ধুরা দেখুন, যশোর বোর্ড 2025 সালে এই 5টা ট্যাগ কোশ্চেন আসছে এবং এইটার উত্তর আমি পাশে লিখে দিয়েছি। তারপর ব্যাখ্যা সহ আমি আপনাদের গ্রামাটিক্যাল আইটেম সহ সুন্দরভাবে বুঝাচ্ছি। একটু মনোযোগ দিয়ে এই পাঠটা দেখলে আপনি তো ইজিভাবে বুঝবেন এবং অন্যকেও আপনি বুঝাইতে পারবেন, সেই সক্ষমতা আপনি অর্জন করবেন। তাহলে লক্ষ্য করুন, এতে বলা হয়েছে নোবডি ট্রাস্ট এ লায়ার। এখানে ট্যাগ কোশ্চেন রাখা হয়েছে। আর সবসময় মনে রাখবেন, কোন সেন্টেন্সের শুরুতে যদি নোবডি দ্বারা কোনো সাবজেক্ট গঠন করা হয় তাহলে এইটে ট্যাগ কোশ্চেনে 100% দে কথাটা আসবে। এলো 1 নাম্বার। এইবার এ এর ব্যাখ্যাটা আমি রুলস অনুসারে এটা দিছি। দেখুন, কোন শব্দ নো, এভরিবডি, এনি, সাম এবং নাইদার দ্বারা গঠিত হলে কোশ্চেন ট্যাগ এর সাবজেক্ট সর্বদা দে হবে। তাহলে এই দে কেন এলো? এই যে আপনার প্রতিটা সেন্টেন্সের শুরুতে এই ওয়ার্ডগুলো যদি দ্বারা গঠন হয় তাহলে আপনার শতভাগ সাবজেক্ট হিসাবে কি আসবে? দে কথাটা আসবে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি লিখে দিছি দেখুন, এবং অক্সিলারি ভার্ব হবে দে এর অনুযায়ী ওই টেন্স অনুসারে। তার মানে এই যে দেটা ব্যবহার হয়েছে, এই দে এর অনুসারে এই অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এখানে আপনার দেখুন, এই যে এটা হলো আপনার মূলত হলো সিঙ্গুলার। এই সিঙ্গুলার হওয়ার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এখানে এস বসছে। এস বসার কারণে তো অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আসার কথা, কিন্তু ডাজ না এসে ডু কেন হলো? এইটার মূল কথা হলো আপনার এই যে আমি এখানে ব্যাখ্যা করছি, এই যে এই ওয়ার্ড দ্বারা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট গঠন হয় তাহলে আপনার দিতে হবে কি? আপনার দে দিতে হবে। আর এই টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে নিয়ে আসতে হবে না, বরং এই দে এর অনুসারে অক্সিলারি ভার্ব এখানে নিয়ে আসতে হবে। তাহলে আপনার দে যেহেতু আছে তাহলে 100% তো ডাজ হওয়ার কথা না, হওয়ার কথা হলো ডু, তাই এখানে ডু বইছে। আবার দেখুন, সেন্টেন্সের শুরুতে যেহেতু নো আছে নেগেটিভ, তাই এর সাথে অর্থাৎ ডন কথাটা বলবে না, শুধু নেগেটিভ বাদ দিয়ে কি বলবে? ডু কথাটা বলবে। তাহলে বন্ধুরা এই দে এর সাবজেক্ট অনুসারে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আপনার ডু পাবেন। আর এইটা নেগেটিভ এই কারণে হবে না, কারণ এই সেন্টেন্সের শুরু নো আছে এবং এই নো দ্বারা বা এই স্ট্রাকচার অনুসারে কোনো সাবজেক্ট গঠন হলে তাহলে এই অনুসারে আপনার সাবজেক্ট দিয়ে নিয়ে আসবেন। আশা করি এটা গ্রামাটিক্যাল সিস্টেমে এবং এই অনন্য বিষয়টা বুঝতে পারছেন। বিতে বলা হয়েছে এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। এখানে ট্যাগ কোশ্চেন রাখা হয়েছে এবং উত্তর আমি এখানে করেও দিছি। তারপরে দেখুন ডাজেন হি। এখন এই ডাজেন কথাটা কেন হলো? এখানে দেখুন সরাসরি আপনি তো দেখতে পাচ্ছেন যে হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ এর নেগেটিভ পর হ্যাজেন্ট হওয়া উচিত, কিন্তু ডাজেন্ট কেন হলো সেইটা আপনি শিখুন। এই যে এখানে রুলস দিয়ে দিছি, দেখুন রুলস দিয়ে বলছে কি, দেখুন এই যে হ্যাভ টু বা হ্যাজ টু অব্লিগেশন বাধ্য বা বাধ্যকতা থাকলে এটি ডু বা ডা সহকারে ট্যাগ কোশ্চেন হয়। তার মানে আপনি এই যে উদাহরণ আমি এখানে দিছি দেখুন, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। তার মানে এখানে উই সাবজেক্ট হিসাবে আসছে আর এখানে আপনার এই যে সরাসরি না আসে অব্লিগেশন বাধ্যতা বোঝাচ্ছে, সেই অনুসারে আপনার কি নিয়ে আসতে হবে? ডু বা ডাস। যেহেতু এখানে পুরুলার সাবজেক্ট সেই হিসাবে এখানে ডাস কথাটা আসছে। তদ্রূপ এখানেও দেখুন এই যে হ্যাজ টু অব্লিগেশন বা বাধ্যতা বোঝাচ্ছে, এই বাধ্যতা বোঝানোর জন্য এখানে ডু বা ডাস নিয়ে আসতে হবে। এখানে যেহেতু ডাস আসলো কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই হিসাবে ডাজ আসলো। আর এই বাক্যটা যেহেতু নেগেটিভ না পজিটিভ, তাই এখানে নেগেটিভ করা ডাজেন্ট নিয়ে আসা হলো। এ লায়ার, এ লায়ার একটা মিথ্যাবাদী, সেই অনুসারে প্রোনাউন হিসেবে কি বলবে? আপনার এখানে সাবজেক্ট অনুসারে এখানে হি বলবে। এটা ইজিভাবে জানেন। সি নাম্বারে দেখুন, স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ট্যাগ কোশ্চেন রাখা হয়েছে, উত্তরও যদি আমি করে দিয়েছি ইজেন্ট ইট। তাহলে এমন সেন্টেন্সের প্রথম কথা হলো আপনি যদি সরাসরি অক্সিলারি ভার্ব দেখেন তাহলে এই বাক্যটা আছে হা বোধক, তাহলে করতে হবে কি? না বোধক। তাই ইজ এর নেগেটিভ করলে হয় ইজেন্ট হয়। এখানে লক্ষ্য করুন, স্পিকিং দ্য ট্রুথ, এই স্পিকিং দ্য ট্রুথ হলো মূলত হলো পার্টিসিপল ফ্রেজ। আর এটি চেনার নিয়ম হলো পৃথিবীতে যে কোনো অক্সিলারি ভার্বের আগে যদি দুইটা ওয়ার্ড থাকে, এই যে দ্য ট্রুথ এই কথাটা আছে, তার মানে এটা হলো নাউন। নাউনের আগে যদি কোনো V1 এর পরে আইএনজি যুক্ত হয় তাহলে নাউনের আগে যেটা থাকে এটা বলা হয় পার্টিসিপল। আর যেহেতু একসাথে আছে এই জন্য একে বলা হয় পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজে যেহেতু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলছে না, একজনের বোঝাচ্ছে, সেই অনুসারে এখানে সাবজেক্ট ইট কথাটা আসলো। আশা করি এটা ইজিভাবে বুঝতে পারছেন। ডি নাম্বার দেখুন, এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এখানে ট্যাগ কোশ্চেন দেওয়া আছে আর উত্তর দেওয়া আছে দেখুন, শুডন্ট দে। প্রথম কথা, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরি দ্বারা গঠন হয় তাহলে আপনি সাবজেক্ট
হিসাবে কি নিয়ে আসবেন, এখানে প্রোনাউন হিসাবে আপনার দে কথাটা নিয়ে আসবেন। কারণ আমি এই ব্যাখ্যা এখানে দিয়েছি, এই দেখুন যদি এই ওয়ার্ডগুলো কোনো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় এবং এভাবে গঠন হয় তাহলে কি নিয়ে আসতে হবে, দে কথাটা নিয়ে আসতে হবে। আর এই দে অনুসারে আপনার এই অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন, তাহলে দে অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন। তাছাড়া এখানে লক্ষ্য করুন আপনার এইটা সরাসরি অক্সিলারি ভার্ব শুড দেখাচ্ছে, তাহলে এই সেন্টেন্সটা আছে হা বোধক, তাহলে করতে হবে কি আপনার এই না বোধক শুডকে আপনার শুডন, এবং এই কন্ট্রাক্টেড ফর্ম করতে হবে, শুড নট লেখা যাবে না, কারণ আমি এখানে একটা রুলস লিখে দিছি। দেখুন ট্যাগ কোশ্চেন করার সময় সর্বদা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব এর কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ হয়, তার মানে এর সাথে এই শুড নট আলাদা না লিখে লিখতে হবে শুডন। আর বন্ধুরা এখানে যে শুড হ্যাভ এটা কিন্তু বাধ্যতা বুঝাচ্ছে না, বাধ্যতা বোঝাইতে গেলে আপনার এই শব্দের পরে একটা টু থাকতে হবে, একটা টু থাকলে তখন এই অব্লিগেশন বোঝাবে, তখন এই আমি যে আগে নিয়ম অনুসারে বলছি এই অব্লিগেশন অনুসারে আপনার এইখানে সাবজেক্ট বসাবে। যেহেতু এখানে টু নাই তাহলে বাধ্যতা বোঝাচ্ছে না, তাহলে সরাসরি আপনি অক্সিলারি ভার্ব শুড দেখতেছেন, তাহলে এর নেগেটিভ করতে হবে শুডন, তাহলে একদম ইজি হয়ে গেল। আর দিয়ে আসলো কি অনুসারে, এই যে এভরি দ্বারা গঠিত এই সাবজেক্ট অনুসারে প্রোনাউন দিয়ে বসছে। এবার ই নাম্বারে দেখুন লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে ট্যাগ কোশ্চেনের উত্তর আমি করেও দিছি। তারপরে দেখুন এই ই এর অনন্য একটা ব্যাখ্যা আমি সুন্দর করে এখানে দিছি। দেখুন ই এর রুলস আমি এখানে সুন্দর করে অনন্যভাবে বোঝাইছি। দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা গঠিত হয় তাহলে সর্বদা শ্যাল বসবে এবং শ্যাল এর পরে লেট এর পরের সাবজেক্ট অনুসারে শ্যাল এর পরের প্রোনাউন বসবে। এই কথার মূল কথা হচ্ছে কি, দেখুন এই যে সেন্টেন্সের শুরুতে লেট আছে লেট আছে লেট আছে, তাহলে লেট আছে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে আপনি শ্যাল নিয়ে আসলেন, এলো এক নাম্বার। দুই নাম্বার কথা, এই লেট এর পরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট অনুসারে সাবজেক্ট, তাহলে আছে সাবজেক্ট উই পাই, এই লেট এর পরে হিম আছে অবজেক্ট, তাহলে এর সাবজেক্ট কি পাই, হি পাই, এই লেট এর পরে অবজেক্ট কি আছে, হার আছে, তাহলে এর সাবজেক্ট অনুসারে কি পায়, সি পায়। তাহলে এই প্রথমে শ্যাল কথাটা থাকবে আর এর অবজেক্ট অনুসারে এইখানে প্রোনাউন ব্যবহার করবেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কি পাবো, প্রথম এই লেট থাকার কারণে আমরা চোখ বুঝে কি নিয়ে আসবো, একটা উইল নিয়ে আসবো। আর এই লেটে পরে আপনার অবজেক্ট আছে আস, তাহলে আস এর সাবজেক্ট কি হয়, উই হয়। দেখুন কত ইজি এবং সহজতর। আর এখানে এই ইম্পারেটিভ সেন্টেন্স চিনার অনন্য একটি কৌশল বলছি। দেখুন পৃথিবীর সব ভিউ ওয়ানই একটি পরিপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এই যে রাইট দেখছেন এটা 100% একটা ইম্পারেটিভ সেন্টেন্স। রাইট এ পোয়েম এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট রাইট এ পোয়েম এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু এর আগে লেট নাই তাহলে আপনাকে এই উইল দ্বারা সেন্টেন্স করতে। এখন যদি আপনি বলেন এই উইল কেন আসবে, এইটা দেখুন এই যে রাইট এটা হলো আপনার পরিপূর্ণ একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই রাইট মানেটা কি, রাইট মানে লিখো, এখানে আপনাকে আদেশ করা হচ্ছে। এখানে লিখবে কে, লিখবে তুমি লিখো, তাহলে এই যে এর ভিতর তুমি কথাটা উজ্জ্ব আছে বা গোপনীয় ভাবে রয়েছে। এই তুমির ইংরেজি কি, তুমির ইংরেজি 100% হচ্ছে ইউ, যেহেতু ইউ আসছে তাহলে আপনার এই ইম্পারেটিভ সেন্টেন্সে এই প্রথম ফার্স্ট পারসন সিঙ্গুলার আসলে শ্যাল বসে আর ইউ থাকলে কি বসে, উইল বসে। একদম ইজি আর অনন্যভাবে এইগুলো দেখুন। আপনারা প্রয়োজন হলে বন্ধুরা এই ভিডিওটা আপনি দয়া করে আরেকবার দেখুন, আমি যে কথাগুলো বললাম। আর সুপ্রিয় বন্ধুরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমি অনন্য দুইটি ব্যবহার এখানে উল্লেখ করছি, এইগুলোর ব্যবহার আমি এখানে দেখাইনি কারণ অন্য পার্টে আপনারা এই ব্যবহারটা জানতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কোর্স এন্ড ট্যাগ শব্দজান্তার পাঠশালা পক্ষ থেকে কেমন করে বোঝানো হলো এই সম্পর্কে আপনারা কমেন্ট করুন এবং কোন বিষয়ে আপনারা দ্রুত ভিডিও চান সেই বিষয়ে মন্তব্য করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান। আর বন্ধুরা এই ভিডিওটা আপনি শেয়ার করে দিন, আপনার শেয়ারের মাধ্যমে যদি আরেকজন জ্ঞান আহরণ করে সেই প্রত্যাশায় আমরা সবসময় রাখি এবং আরেকজনও উপকার হোক আপনার মাধ্যমে, সেই প্রত্যাশা সবসময় আপনাদের কাছে আমরা করি, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা যারা আমাদের শব্দজান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা শব্দজান্তার পাঠশালা এরকম অনন্য কৌশলে অনেক সুন্দর করে আপনাদের অনেক ভিডিও আছে, দয়া করে শব্দজান্তার পাঠশালার নিয়মিত ভিডিওগুলো দেখুন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।